এখন সাদাবাজি বেড়েছে না কমেছে? বেড়েছে মানে কি, কিছু লিগাল কিছু ইলিগাল দুই ভাবেই টাইনতেছে। তো এই যে সাদাবাজি করছেন, তারও তো আল্লাহ শেখ হাসিনার ওই দেশে না পাঠাই দিলে টাকা নেতেন কি করে? কথা কয় না, ভয় করছে, ঠিক না বেটে? স্থানীয় সরকার নির্বাচন, এটা নিয়ে অনেকের আপত্তি আছে। আপত্তি করার কোনো দরকার নেই। স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে ভালো, কারণ এমপি যদি জামাতের হয়, জামাতরা চাবে সব চেয়ারম্যান যেন জামাতের হয়, ঠিক না ঠিক? এমপি যদি আওয়ামী লীগের হয়, আওয়ামী লীগ চাবে সব চেয়ারম্যান যেন আওয়ামী লীগের হয়। এমপি যদি বিএনপির হয়, বিএনপি চাবে সব চেয়ারম্যান যেন বিএনপির হয়। শুধু তাই না, আবার গ্রুপিংও আছে না নাই অনেক দলে? তো যেই গ্রুপের লোক সে চাবে আমার গ্রুপের লোক যেন চেয়ারম্যান হয়। এই জন্য এমপি ইলেকশনের আগে যদি চেয়ারম্যানই ভোট হয় তাহলে তো ভালো। কথা কয় না, গোলমাল কম হবে, মারামারি কম হবে। বোঝে না, আমরা নিজেদের ভালো বুঝিনি। ডক্টর ইউনূস আছে বলেই ওই যে ডোনাল্ড ট্রাম্প মোদির সাথে কি বলিছে, আবার ওই যে কি একটা দিল্লি স্টার না কি আছে, ডেইলি স্টার, হ্যাঁ ডেইলি স্টার, দিল্লি স্টার এবং প্রথম আলো, তাদের শিরোনামের কায়দা দেখলে মাঝে মাঝে মনে হয় শিরোনামে দেশে যে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করাতে বলেছে যে বাংলাদেশ মোদির হাতে ছাড়িয়ে দিয়েছে। পাকা মনে হয় মোদির হাতে বাংলাদেশ, বাংলাদেশ মোদির হাতে শুধু না, মোদির প্রেসক্রিপশন করা লোকও যদি জামাত ইসলামেরও হয় তারও নির্বাচিত এই দেশে করা হবে না। মোদি যদি বলে জামাত দল ভালো, তাহলে বুঝে নেবো এই দল সমস্যা আছে। কথা কয় না, মোদি যার পক্ষে কথা বলবে আমরা বুঝে নেব সেই দল কোনোদিন দেশের পক্ষে না। সে যদি জামাতের পক্ষে বলে বুঝবো এই জামাতও দেশের পক্ষে না। যদি বিএনপির পক্ষে বুঝবো বিএনপি দেশের পক্ষে না। যদি আওয়ামী লীগকে বলে আওয়ামী লীগকেও বুঝবো দেশের পক্ষে না। কিন্তু দাদারা যেই দলের বিরুদ্ধে যাবে বুঝে নেব এই দল সঠিক পথে আছে, কারণ তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে। তারা চায় আমাদের দেশে তাদের কলম ঘুরাবে, আমাদের বর্ডারে জনগণের উপরে নির্যাতন চালাবে, নির্বিচারে হত্যাকাণ্ড চালাবে। তারা ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবে। তারা পেঁয়াজ বন্ধ করে, গরুর রপ্তানি বন্ধ করে। দাদারা মনে করে আমরা মনে হয় খুব বিপদে পড়ে যাব। আমরা বলি আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইছে, তোদের পেঁয়াজ লাগবে না, ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না কে শিখিয়েছে? শেখ হাসিনা শিখিয়েছে, ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না আমরা পারি, সুতরাং পেঁয়াজ দিবা না অসুবিধা নেই, গরু দিবা না অসুবিধা নেই, আমরা কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করি, ঠিক না বেঠে? সামনে রোজার মাস, সৌদি আরব যদি বলে আমরা খেজুর দেবো না, পেয়ারা আর কুল দিয়ে বড়ই দিয়ে আমাদের ইফতার হয়ে যাবে। সব শিখা আছে, এখন খালি উন্নয়ন আর উন্নয়ন, ঠিক না বেঠি? আল্লাহ কবুল করুন। আবার কিছু অপরাধ বাড়ছে, এই অপরাধ বাড়ার পিছনে কারণ আছে না নাই? খুন, গুম, ধর্ষণ, জেনা, চুরি, ডাকাতি অনেক কিছু বেড়ে গেছে আগের তুলনায়। কারণটা কি? কারণ হলো ওই যে জাহাঙ্গীর মেওয়ার গাজীপুরের ফাঁস করে দিয়েছে যে দিনের ঢাকায় যদি আমরা ঘুরতে না পারি, রাতের ঢাকায় কাউকে ঘুমাতে, শুনেছেন না আপনারা? যে দিনের ঢাকায় যদি আমরা ঘুরতে না পারি, রাতের ঢাকায় কাউকে আরামে ঘুমাতে দেব না। তারা শুধু ঢাকা নয়, গ্রামগঞ্জে পর্যন্ত কাউকে শান্তিতে থাকতে দিতে চায় না। কারণ তাদের উদ্দেশ্য হলো, আল্লামা সাইদি বলেছিলেন যে একবার এক কাফন চোর মারা যাওয়ার সময় তার সন্তানদেরকে বলল, আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে করে যেন মানুষ আমাকে অন্তত ভালো বলে। কাফন চোরের সন্তানেরা সে মারা যাওয়ার পরে সবাই আবার কাপড় চুরি করা শুরু করলো। বললো ওর বাপ যা ছিল এরাও তাই কাপড় চুরি করে, তো দেখে আব্বারে তো কেউ ভালো কয় না, এবার কাপড় চুরি ছেড়ে দিয়ে নামাজ পড়া শুরু করলো। নামাজ পড়ে, কয় নামাজ পড়লে কি হবে? ও কইলো কাপড় চোরের ছেলেরা, কাজ ছেলেরা তাহলে ভালো কাজ করে বেকায়দা না। এর থেকে আরো ভালো কাজ করা শুরু করলো। প্রতি ওয়াক্ত নামাজের টাকা পয়সা নিয়ে যেয়ে কিছু জিলেপি, খুরমা এসব তাবারক দিতে থাকলো। কয় কে দেশে খিচুড়ি? কয় যে ওই কাপড় চোরের ছেলেরা দেশ। তাহলে কি বাপের ভালো বললো? বললো না। এরপরে চিন্তা করলো আরো ভালো কাজ করি, মাঝে আব্দুল মাজেদ ভাইয়ের মতো টাকা পয়সা দান করে, হাফিজে কোরআন যারা গান গায় 1000, 2000 টাকা, 5000 টাকা মারি দেয়। বলছে যে কারা দেশে? বলছে এই টাকা দেয়, এত টাকা কার? ওই যে দান করে। বলছে ওই যে কাফন চোরের ছেলে। বেকায়দা না? মানে যাই করে কাফন চুরি। ওরা চিন্তা করলো তো ভালো কাজ করিও লাভ হচ্ছে না, তাহলে আবার কাফন চুরি করি। কয় দেখি যাও কাফন চোরের ছেলেরা আবার ঘুরে জায়গায় এসেছে।
তাও আব্বারে ভালো বলে না। এবার সিদ্ধান্ত নিল আর কোনো কাফন চুরি শুধু না, এর সাথে আর একটু এক্সট্রা কাজ করতে হবে। কি করতে হবে? কাফন তো চুরি করবো, সাথে লাশটা তুলে কোলার মোড়ের মাথায় বাঁশ ভরি টেঙে দেবো। এইবার কাফন কবরেতে কাফন তো চুরি করে করে লাশটা তুলে পাশার মধ্যে একটা বাঁশ ঢুকিয়ে কলারোয়া রয়েছে চৌরাস্তার মাথায় টেঙাইতে। মানসি বলা শুরু করলে এগের থেকে তো এগের বাপ ভালো ছিল, বোঝেননি? এদের থেকে তো এদের আব্বা ভালো ছিল। ওদের আব্বা তো খালি কাফন চুরি করতে আর এরা বাঁশ ঢুকাইয়ে মোড়ের মাথায় টানাইতে হচ্ছে। ওরা বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ এতদিন পরে আব্বার ওসিয়াতটা পূরণ করতে পারলাম। ওরাও খুশি। কেন বললাম? এই দেশে অরাজকতা, অশান্তি, একের পর এক আন্দোলন। একবার রিক্সাওয়ালা যায়, ভ্যানওয়ালা যায়, পুলিশ যায়, আনসার যায়, বিজিবি যায়, ইবতেদায়ী মাদ্রাসা, শিক্ষক, তারপরে আপনার কবে না জানি ফকিররা আবার যেই দাঁড়ায় যে আমরা আর 5 টাকা 10 টাকা নেবো না, 2-4 হাজার করে দিতে হবে। কথা কয় না। আন্দোলন শুধু না, এখানে হামলা, ওখানে হামলা, এই জায়গা ভাঙচুর, ওই জায়গা ভাঙচুর, বাড়িতে আগুন দেওয়া, এইগুলো করে দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যাতে করে মানুষ যেন বলে আগেই তো ভালো ছিলাম। কথা বোঝেননি? যেন বলে আগেই তো ভালো ছিলাম। সম্মানিত ভাইয়েরা, তো সব মিলায়ে আপনাদের মাথায় রাখতে হবে যে এই সমাজে এখনো ষড়যন্ত্র থেমে যায় নাই। ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমাদের অন্তত সজাগ দৃষ্টি রাখতে। প্রশাসন যেমন ইমেজ সংকটে ছিল, ভালো কাজ করলে তারা ইমেজকে পুনরুদ্ধার করতে পারবে। আমি ওই দিন প্রশাসনকে স্পষ্ট করে বলেছি, জনগণের প্রতি আপনাদের যে দায়িত্ব এবং কর্তব্য আছে, যদি দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করেন তাহলে জনগণ আপনাদেরকে অবশ্যই সম্মান করবে। আর দায়িত্ব কর্তব্য পালনে যদি ব্যর্থ হন তাহলে 5 তারিখে যেমন থানায় থানায় হামলা করে পুলিশ বাহিনীকে বিভিন্নভাবে হেনস্থা করেছে, এই বাংলার জনগণ আবারও তারা আইন হাতে তুলে নিতে বাধ্য হয়ে যাবে। কারণ বাংলাদেশের জনগণের রক্ত পানি করা টাকায় মাথার ঘাম পায়ে ফেলে, রিকশার প্যাডেলে পা রাখে, বৃষ্টিতে ভেজে, রোদ্রে পড়ে, আর আপনাদেরকে ট্যাক্স প্রদান করে, বেতন প্রদান করে, সেই টাকা পয়সা নিয়ে আবার জনগণকে গুলি করবেন, নিরস্ত্র আবু সাইদের বুকে গুলি চালাবেন, আমার শান্ত মুগ্ধকে শহীদ করবেন, আলেম ওলামার হাতে হাত কড়া পরাবেন, আল্লামা সাইদিকে জেলে ভরবেন, তাকে ইনজেকশন পুশ করে শহীদ করবেন, ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। বাংলাদেশের জনগণ এই জাতীয় অবিচার আর মেনে নিবে না। এখন থেকে যদি অন্যায় ভাবে, সে হোক আলেম, সে হোক জালেম, সে হোক আওয়ামী লীগার, হোক বিএনপি, সে সন্ত্রাসী, নাস্তিক, যাই হোক না কেন, অন্যায় ভাবে যদি কারো প্রতি কোনো অবিচার করা হয় তার বিরুদ্ধে জনগণ ফুঁসে দাঁড়াবে। কারণ অন্যায় ভাবে কোনো আওয়ামী লীগ, কোনো বিএনপি, কোনো নাস্তিক, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, এমনকি একটা কুকুরের প্রতি অবিচার করা যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি যেহেতু এই রাষ্ট্র ক্ষমতায়, ওগো আমার নাগরিকেরা শুনে নাও, আমি যতদিন রাষ্ট্র ক্ষমতায় আছি, যদি ফোরাত নদীর তীরে কোনো একটা কুকুরও না খেয়ে অভুক্ত অবস্থায় মারা যায়, ওই পরকালের ময়দানে আমি ওমরকে সেটার জন্য জবাবদিহিতা করা লাগবে। যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, রাষ্ট্রের প্রধান কতটা ভয়ে থাকেন। একবার একজন ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল একটা ফতোয়া জানার জন্য। যে শুনলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন পানি আনার জন্য, জিজ্ঞাসা করলেন কোন রাস্তায় গিয়েছেন? বলল এই তো এই রাস্তায় গিয়েছে। সেই রাস্তায় রওনা করলেন, পথিমধ্যে দেখা হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পানির পাত্র কাঁধে করে নিয়ে আসছেন। লোকটি সালাম বলে বললেন, ওগো ওমর, এসেছিলাম আপনার কাছে একটা বিষয়ে ফতোয়া জানার জন্য। বলল ফতোয়া কি? ফতোয়া জানতে চাই। কি ফতোয়া জানতে চাও? ওই লোকটি বলল, ওগো ওমর, আপনার কাঁধের উপরে পানির কলস, যদি সেটা নিয়ে একটু সেটা নামিয়ে কোথাও বসতেন তাইলে আপনার সাথে কথা বলা সুবিধা হতো। যেহেতু আমার বিষয়টা জানতে এবং আপনার উত্তর দিতে একটু সময়ের প্রয়োজন হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, একটা জায়গা দেখে বসলেন, কিন্তু পানির পাত্রটা মাটিতে না রেখে নিজের উরুতের পরে রেখে দিয়েছেন। ওই লোকটি বলল, ওমর, এতক্ষণ তো ছিল পানির পাত্র কাঁধের উপরে, এখন আপনি নিয়েছেন 2টা পায়ের উপরে, আপনার
মাটিতে রাখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীর সাহাবী, তুমি কি দেখতে পাচ্ছ না এই পানির পাত্রটা ভিজা অবস্থায় রয়েছে? এটা যদি এই মাটিতে রাখি, এই মাটিটা আমার না, এই জায়গাটা আমার না, এটার কোনো না কোনো মালিকানাধীন কারো। এখান থেকে আমার কলসের নিচেই, এই ভিজা কলসের নিচেই যদি কোনো মাটি লেগে আমার বাড়িতে চলে যায়, ওই মাটির হিসাব যদি আল্লাহ পরকালের ময়দানে আমার কাছে চায়, আমি কেমন করে দেব? আল্লাহ যদি বলেন, ওগো ওমর, অমুকের জমিনের মাটি তোমার কলসের নিচেই করে বাড়িতে নিয়ে এসেছিলে, আমি ওমরও কেমন করে হিসাব দেবে বলো দেখি? ওই লোকটি আর কোনো কথা না বলে ওনাকে সালাম দিয়ে রওনা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ওগো নবীর সাহাবী, তুমি কোন একটা ফতোয়া জানতে এসেছিলেন, কোন একটা ফতোয়া জানতে এসেছিলে, তুমি কোন একটা বিষয় আমার কাছে সমাধান নিতে এসেছিলে, কেন চলে যাও? বলল, ওগো ওমর, আমার বিষয়ের সমাধানটা পেয়ে গিয়েছি। আমি যেই নালিশ নিয়ে এসেছিলাম, যে বিষয়ে জানতে এসেছিলাম, সেটার উত্তর আমি পেয়ে গেছি। কেমন করে পাইলে? আমি তো এখনো উত্তর দিলাম না। ওই লোকটি বলল, আমি একটা জমি, অপর পক্ষের জমি কোনো না কোনো ভাবে আমি নিতে চাই, মনে হচ্ছে যে আমি তার প্রতি হয়তো অবিচার করে ফেলতেছি, এই জমি নিয়ে ঠিক হবে নাকি ঠিক হবে না, এই নিয়ে আমি আপনার কাছে এসেছিলাম। কিন্তু আপনি কলসের নিচেই করে মাটিটাও বাড়িতে নিতে চান না। যদি আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়, আমি কেমন করে তার জমিটা ভক্ষণ করব? আমার বোঝা শেষ, এই জমি নেওয়া আমার জন্য উচিত হবে না। আর আমাদের চেয়ারম্যান, আমাদের এমপি, আমাদের মেম্বার, তাদের খাটের নিচেই সয়াবিন তেলের বোতল আছে না নাই? বিধবা ভাতার কার্ডগুলো শালীর নামে, আপনজনদের নামে, শাশুড়ির নামে এমনি ভাবে দিয়ে দেয়। আবার অনেকের নাম আলাদা, আইডি আলাদা, ফোন নাম্বার একটা। স্কুল থেকে টাকা দিলে সরকার, নাম আইডি আলাদা, ফোন নাম্বার বিকাশ নাম্বার একটা। এক চেয়ারম্যান একই বিকাশ নাম্বার দিয়ে দিয়েছে, মানে ওদের আইডি দিয়ে টাকা ঢুকবে চেয়ারম্যানের অ্যাকাউন্টে। সুবহানাল্লাহ, ও নাউজুবিল্লাহ। আছে না নাই? ক্ষমতায় আসলে অনেকেই বলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আর আমি বলি কলা গাছ নয়, আঙ্গুল ফুলে বট গাছ হয়। কি গাছ? কলা গাছ তো একটা লিমিটের বাইরে যায় না। কলা গাছ দেখবেন যতই সার দেন, মাটি দেন, ওর একটা লিমিট আছে, তার বেশি মোটা হবে। দয়া কলা গাছ একরকম মোটা, দয়া কলা চেনেন তো? বিসি কলা, ওইটা একরকম মোটা, কাঁঠালি কলার একরকম মোটা। তারপরে ওই যে পাকা কলা, বিভিন্ন নাম আছে। এই কলাগুলোর কলা গাছগুলোর একরকম মোটা, এক একটা কলার গাছ এক এক রকম মোটা, এর বাইরে আর যায়? একই জাত না? দেখবেন যে যে জাতের কলা, ছোট ছোট গাছ, বড় বড় খান, এই কলা গাছ আপনি যতই সার মাটি দেন, ও 5 হাত লম্বা হবে? হবে না। আবার যেটা দয়া কলা গাছ, ওর যদি আপনি ছোট বানাতে চান, ও ছোট হবে, ও আগে লম্বা হবে, তারপরে ও বিসি কলা দেবে। ঠিক না বেঠিক? এই কলা গাছ হয়। আমি বলি না, কলা গাছ হইলে তো একটা পরিমাণ অর্থ উপার্জন করে আর কোনো অর্থ উপার্জন করতো না। কিন্তু এদের এমন হয়, বট গাছ যদি ছেড়ে দেন, দেখবেন যে ওই যে কালীগঞ্জে আছে 25 বিঘে জমির পরে নাকি একটা বট গাছ, মানে ওর যত সুযোগ দেবেন ও ডাল ছাড়বে আর বাড়তেই থাকবে। বলেন ঠিক না বেঠিক? এই জন্য ক্ষমতায় যারা যায়, তারা আঙ্গুল ফুলে বট গাছ হয়ে যায়। তাদের সম্পদ শুধু কলারওয়াই সীমাবদ্ধ থাকে না, তাদের সম্পদ শুধু সাতক্ষীরায় সীমাবদ্ধ থাকে না, তাদের সম্পদ খুলনায় সীমাবদ্ধ থাকে না, তাদের সম্পদ ঢাকায় সীমাবদ্ধ থাকে না, ইন্টারন্যাশনাল টাকাওয়ালা হয়ে যায়। বলেন ঠিক না বেটে? তাদের বাড়ি থাকে কানাডায়, বেগম পাড়ায়, তাদের গাড়ি থাকে দুবাই, আবুধাবিতে, সৌদি আরবে, তাদের মেয়ে পড়ে আমেরিকায়, ছেলে পড়ে লন্ডনে, তাদের চিকিৎসা নিতে হয় সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথে, পিকনিক করার জন্য যায়।